আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়, অর্থাৎ হিসাব নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 2 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 2 এ আলোচনা করব হিসাবের শ্রেণী বিভাগ নিয়ে, এবং এই হিসাবের শ্রেণী বিভাগে আমরা আলোচনা করতে চাই 9 থেকে 18 সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে। আমরা একটু খেয়াল করে দেখি আমাদের 9 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে। আমাদের 9 নম্বর প্রশ্ন আমাকে বলেছে প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব। দেখো, এই যে প্রাপ্য, এই প্রাপ্য হচ্ছে একটা সম্পত্তিবাচক কথা। এই প্রাপ্য এই জিনিসটাকে একটা সম্পত্তিবাচক একটা কথা, তাই না? তাহলে প্রাপ্য কমিশন এটা একটা সম্পত্তিবাচক হিসাব। এটা কি বাচক হিসাব ভাইয়া? প্রাপ্য কমিশন এটা একটা সম্পত্তিবাচক হিসাব। আবারও বলছি, প্রাপ্য কমিশন এটা একটা সম্পত্তিবাচক হিসাব। তার কারণ প্রাপ্য কথাটাই সম্পদ। প্রাপ্য মানে হচ্ছে রিসিভেবল, আমি ভবিষ্যতে পাবো এমন কোনো কিছু বোঝাতে আমরা প্রাপ্য কথাটা ব্যবহার করি, তাই না? আচ্ছা, এরপর দেখো কি বলেছে, বহি ফেরত কোন জাতীয় হিসাব। ভাইয়া বহি ফেরত মানে কি? বহি ফেরত মানে হচ্ছে আমি বাহিরে ফেরত পাঠাবো এমন কোনো কিছু বোঝাচ্ছে। এখন আমি বাইরে ফেরত পাঠাবো কোনটা? যেটা আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম, তাই না? তার মানে বহি ফেরত বলতে আমরা এখানে ক্রয় ফেরতকে বোঝাইতে পারি, তাই তো? বহি ফেরত বলতে আমরা এখানে ক্রয় ফেরতকে বোঝাইতে পারি। আচ্ছা, ক্রয় একটা ব্যয়বাচক উপাদান। ক্রয় ফেরত দিয়ে দিলে ক্রয়ের পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ ক্রয় নামক ব্যয়ের পরিমাণটা হ্রাস পায়। সেক্ষেত্রে আমরা এখানে এটাকে বলতে পারি কি? ব্যয়বাচক হিসাব বা ব্যয় হিসাব। আচ্ছা, ট্রেডমার্ক হিসাব একটি ট্রেডমার্ক একটা সম্পত্তিবাচক হিসাব। ট্রেডমার্ক হিসাব এটা একটা কি বাচক হিসাব ভাইয়া? এটা একটা সম্পত্তিবাচক হিসাব। কি বাচক হিসাব? সম্পত্তিবাচক হিসাব। আচ্ছা, এরপর আমরা চলে যাই হচ্ছে 12 নম্বর প্রশ্নে, মণিহারি ক্রয় কোন ধরনের হিসাব? মণিহারি এটা একটা ব্যয়বাচক হিসাব। তাহলে মণিহারি ক্রয় এটা কোন ধরনের হিসাব হবে? মণিহারি ক্রয় এটা একটা ব্যয়বাচক হিসাব হবে, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি দেওয়া আছে ভাইয়া, পাওনাদার। যদিও তোমাদের বইতে এখন থেকে পাওনাদারকে বলতে হবে প্রদেয় হিসাব। পাওনাদারকে বলতে হবে কি? প্রদেয় হিসাব। তো পাওনাদার বলো, প্রদেয় হিসাব বলো, অ্যাকাউন্টস পেয়েবল বলো, সবগুলো একই কথা। সবগুলো একই কথা। এবং প্রদেয় হিসাব বা পাওনাদার মানে হচ্ছে একটা দায়। তো এটাকে আমরা লিখবো কোন পাশে? এটাকে আমরা লিখবো হচ্ছে ওই মানে খ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। চলে যাব হচ্ছে আমরা 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে অগ্রিম প্রাপ্ত আয়কে গণ্য করা হয় অনুপার্জিত আয় হিসেবে। দেখো, অগ্রিম আয় মানে অনুপার্জিত, যা উপার্জন করা হয় নাই, অনুপার্জিত। আমি এখনো কাজ করি নাই, কিন্তু কাজ করার বিনিময়ে যেই টাকা আমার পাওয়ার কথা ছিল সেটা আমি পেয়ে গেছি। আমি এখনো কাজ করি নাই, এই কাজ না করার আগেই আমি কাজের জন্য যেই পারিশ্রমিক পাওয়ার কথা সেটা আমি পেয়ে গেছি। এটাকে আমরা বলতেছি অনুপার্জিত আয়। কি আয় ভাইয়া? অনুপার্জিত আয়। এরপরে আমরা আসি হচ্ছে 15 নম্বর প্রশ্নে। দেখো কি বলা আছে, বলা আছে স্কেল, ক্লিপ, কলম ক্রয় কোন হিসাবে লিপিবদ্ধ করতে হবে। দেখো, স্কেল, তারপরে ক্লিপ, কলম, এই জিনিসগুলোকে আমরা অফিস সাপ্লাইজ হিসাবে লিপিবদ্ধ করতে পারি। এই কি হিসাবে লিপিবদ্ধ করতে পারি? অফিস সাপ্লাইজ হিসাবে। আবার এই জায়গায় ছোট্ট একটা কথা আছে, খেয়াল করে দেখো, ছোট্ট একটা কথা আছে, যেহেতু জায়গায় কলম দেওয়া আছে, তাই না? তার মানে তুমি এটাকে মণিহারি হিসাবে নিতে পারো। স্কেল এটাও খুব দামি কোনো সম্পত্তি না, এটাও খুবই কম দামি সম্পত্তি। সোজা কথা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে একটা নীতি আছে, বস্তুনিষ্ঠতার নীতি। ওই নীতি অনুযায়ী একজন হিসাব রক্ষক ঠিক করে রাখেন যে সে কোনটাকে কোন হিসাবে লিপিবদ্ধ করবে। অফিস সাপ্লাইজ এবং মণিহারি এই দুইটা জায়গা আমাদের জন্য কিছুটা কনফিউজিং। আমরা জাস্ট দেখব যে তুলনামূলক কম দামি জিনিস,
অ্যান্ড দেখো আমার জন্য যেটা কম দামি ওটা কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য অনেক দামি সম্পত্তিতেও পরিণত হইতে পারে, সেটা তার মূলধন কাঠামোর উপরে নির্ভর করে। বাট মনে রাখবো কলম কালি আছে মানে এগুলো হচ্ছে কি একটা মণিহারি হিসাব। এই কারণে আমরা এখানে কি করলাম, এটাকে মণিহারি হিসাবে লিখে ফেললাম। 16 নম্বর প্রশ্নে আমরা যাব প্রাপ্য বিল। প্রাপ্য বিল কোন শ্রেণীর হিসাব? প্রাপ্য মানে হচ্ছে রিসিভেবল, ভবিষ্যতে পাবো এমন জিনিসকে বোঝায়। ভবিষ্যতে পাবো এমন জিনিসকে বোঝায়। তাহলে ভবিষ্যতে পাবো এটা হচ্ছে আমার জন্য সম্পদ। ভবিষ্যতে পাবো এটা হচ্ছে কি আমার জন্য একটা সম্পদ। তাহলে এটার উত্তর কি? 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 17 নম্বর প্রশ্নে বলেছে অনাদায়ী পাওনা কোন জাতীয় হিসাব? অনাদায়ী পাওনা, দেখো অনাদায়ী পাওনা অর্থাৎ যে পাওনা কখনোই কি করা যাবে না, আদায় করা যাবে না। যে পাওনা কখনোই কি করা যাবে না, আদায় করা যাবে না, সেটাকে আমরা বলি অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা এটা একটা ব্যয়বাচক হিসাব। তাহলে এটাকে আমরা কোন পাশে লিখবো? এটাকে আমরা লিখবো হচ্ছে ঘ নাম্বারে। 18 নম্বর প্রশ্নে আমরা আসি। দেখো কি বলা আছে, ক্যালকুলেটর পেপার ওয়েট কোন জাতীয় হিসাব? দেখো ক্যালকুলেটর তুলনামূলক একটু দামি এবং আমরা চাইলে ক্যালকুলেটরকে অনেক দিন ব্যবহার করতে পারি, যদি যত্ন করে ব্যবহার করতে পারি তাহলে। তার মানে কি এইটাকে আমরা চাইলে অফিস সাপ্লাইজ হিসাবে বিবেচনা করতে পারি। এবং যখনই আমি ওইটাকে অফিস সাপ্লাইজ হিসাবে বিবেচনা করব, অফিস সাপ্লাইজ হচ্ছে আমাদের জন্য সম্পদ। অফিস সাপ্লাইজ কি আমাদের জন্য সম্পদ। তাহলে আমরা 18-র উত্তরটা বলতে পারি ঘ, তার কারণ আমি এটাকে সম্পত্তি হিসেবে বিবেচনা করছি। আমার কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে দেখো টাইপ 2 এ যতগুলো প্রশ্ন ছিল আমরা কিন্তু এই প্রশ্নগুলো আলোচনা করে ফেললাম। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 3 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।